নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে প্রাইমারি ইন্টারভিউয়ের গত 27/1/2026 অর্থাৎ জানুয়ারি 27 তারিখে যে ইন্টারভিউ শুরু হয়েছিল, সেই শুরুর দিনের ইন্টারভিউয়ের প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা কিন্তু একদম বিস্তারিত আলোচনা হবে, প্রশ্ন এবং উত্তর সমস্ত কিছু সমেত কিন্তু আলোচনা হবে। অতএব যারা সেই দিনের ভিডিওটা মিস করে গেছিলে বা প্রশ্নগুলো পাওনি, তারা আজকে কিন্তু এই ভিডিওটা দেখে নাও। আর সামনে যাদের ইন্টারভিউ আছে অর্থাৎ কোচবিহার জেলা, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে রাখো, কারণ এই ধরনের প্রশ্ন না আসলেও এই রকমই রিলেটেড প্রশ্ন আসবে, যেগুলো কিন্তু তোমরা এখান থেকেই করে দিতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন বলা হয়েছিল যে মূল্যায়ন বানানটি লিখুন। তো মূল্যায়ন বানানটি কিন্তু লিখতে দিয়েছিল, এরকম বানান কিন্তু লিখতে দেবে, অনেক ধরনের বানান কিন্তু তোমাদের দেখে যেতে হবে। তো মূল্যায়ন বানান কিন্তু ময়ের দীর্ঘ, লয় জফলা আকার, 29 এবং মূর্ধন্য। ঠিক আছে, আচ্ছা মূর্ধন্য না, এটা দন্তান্ন হবে, হ্যাঁ দন্তান্ন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে মূল্যায়ন বানান। তো মূল্যায়ন বানানটা কিন্তু তোমরা দেখে নেবে এবং তার সাথে সাথে আরও যে বানানগুলো আছে সেই বানানগুলো কিন্তু তোমরা একটু দেখে যাবে। তো যাই হোক, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছিল বিশ্ব ব্রেল দিবস কবে। অর্থাৎ অন্ধ যারা রয়েছে, অন্ধদের পড়ার পদ্ধতি যে ব্রেল, সেই ব্রেল পদ্ধতির দিবস, সেই দিবস কবে, বিশ্ব ব্রেল দিবস কবে। অর্থাৎ এই বিশ্ব ব্রেল দিবস হচ্ছে 4 জানুয়ারি, অর্থাৎ 4 জানুয়ারি কিন্তু বিশ্ব ব্রেল দিবস। আর তোমরা যে যে দিন পরীক্ষা দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, সেই দিনে যদি কোনো বিশেষ কিছু থেকে থাকে, সেই দিন সম্পর্কে কিন্তু তোমরা প্রত্যেকে জেনে যাবে। তো এটা কিন্তু লুইস ব্রেলের জন্মদিন, অর্থাৎ যে ব্রেল পদ্ধতির আবিষ্কার করেছিল সেই লুইস ব্রেলের জন্মদিন উপলক্ষে এইটাকে ব্রেল দিবস হিসেবে পালন করা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে এনইপি 2020 সম্পর্কে কিছু বলুন। অর্থাৎ এনইপি সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এনইপি 2020 বা জাতীয় শিক্ষানীতি 2020 হলো ভারতের শিক্ষার নতুন রূপরেখা। এর মূল লক্ষ্য হলো মুখস্থ বিদ্যার পরিবর্তে শিশুদের সার্বিক বিকাশ, অর্থাৎ হলিস্টিক ডেভেলপমেন্ট। এর কাঠামো হচ্ছে 10+2-এর পরিবর্তে নতুন করে 5+3+3+4 করা হয়েছে। এখানে মাতৃভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ এনইপি 2020-তে মাতৃভাষার উপর যেমন জোর দেওয়া হয়েছে, তেমনি ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরের প্রশ্ন হয়েছিল ডেমো। ডেমো অর্থাৎ দ্বিগু সমাস থেকে ডেমো দিতে বলা হয়েছিল। অর্থাৎ দ্বিগু সমাসের তোমাকে উদাহরণ লিখে উদাহরণ থেকে তুমি ডেমোটা কিন্তু দিতে পারো, কারণ ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আরোহী থেকে অবরোহী পদ্ধতিতে যেতে হবে আমাদের। অর্থাৎ প্রথমে উদাহরণ, তারপরে আমাদের সূত্র যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যে কোনো ব্যাকরণই যদি ডেমো করতে বলা হয় তাহলে কিন্তু আমরা উদাহরণ থেকে বাস্তবে যাব। ঠিক আছে, অর্থাৎ প্রথমে উদাহরণ, বাস্তব উদাহরণ দেব এবং বাস্তব উদাহরণ দিয়ে আমরা সূত্রে যাব। তো ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু দ্বিগু সমাসের ডেমো করতে পারি। যেমন আমরা বোর্ডে প্রথমে ত্রিফলা, চৌরাস্তা এই ধরনের উদাহরণ দিয়ে বাচ্চাদের বলবো, দেখো তো এই ত্রিফলা মানে কি, অর্থাৎ 3টি ফলের সমাহার বা মিলন। আবার চৌরাস্তা মানে কি, 4টি রাস্তার সমাহার। যে সমাসে কোনো কোনো সংখ্যা থাকে, যে যে কোনো সংখ্যা থাকতে পারে এবং শেষে সমষ্টি বা সমাহার বোঝায়, তাকেই বলা হয় দ্বিগু সমাস। এইভাবে কিন্তু আমরা দ্বিগু সমাস তাদের বোঝাতে পারি। ঠিক আছে, তারপরে বলেছে মেঘ কি বলুন। মেঘ অর্থাৎ ক্লাউড। মেঘ কি, সূর্যের তাপে নদী পুকুরের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে বাতাস ঠান্ডা হওয়ায় সেই বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়ে ধূলিকণার গায়ে জমে ভেসে বেড়াতে থাকে এবং যখন ভেসে বেড়াতে বেড়াতে বেশি যখন ভারী হয়ে যায়, তখন জলকণার সমষ্টি, সেই ভেসে বেড়ানো জলকণার সমষ্টি হচ্ছে মেঘ, এবং যখন সেই ভারী মেঘ নিচে নেমে আসে তখন সেটা হয়ে যায় বৃষ্টি। অর্থাৎ এই হচ্ছে মেঘ এবং বৃষ্টির সম্পর্ক, বা মেঘ আর বৃষ্টি আলাদাভাবে জিজ্ঞাসা করলে এইভাবে আমাদের বলতে হবে। তারপরের প্রশ্ন ছিল সিসিইর ফুল ফর্ম কি। সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কম্প্রিহেন্সিভ অর্থাৎ সার্বিক, কম্প্রিহেন্সিভ অর্থাৎ সার্বিক, এবং কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউ, আমরা যে কোনো কিছু কন্টিনিউয়াস যদি করতেই থাকি সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন করতেই থাকা যাবে। ঠিক আছে, এই ধরনের মূল্যায়ন।
তারপরের প্রশ্ন বলা হয়েছিল দ্বিতীয় শ্রেণীর কাম্য শিখন সামর্থ্যগুলি কী কী, অর্থাৎ একটা দ্বিতীয় শ্রেণীর বাচ্চার কাম্য শিখন সামর্থ্য কী কী হতে পারে। অর্থাৎ একটা বাচ্চা যুক্ত বর্ণহীন সহজ যুক্ত বর্ণযুক্ত শব্দ সাবলীলভাবে পড়তে এবং লিখতে পারবে, ছোট বাক্য গঠন করতে পারবে, 2 অঙ্কের সংখ্যার যোগ এবং বিয়োগ করতে পারবে হাতে না রেখে, যেমন 1 + 1 = 2, 2 + 2 = 4, 2 থেকে 1 বাদ দিলে 1, এই ধরনের ছোট ছোট যোগ ছোট ছোট বিয়োগ যেন সে করতে পারে, এবং নিজের পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে এবং সে থেকে প্রশ্ন করতে পারবে। তারপরে প্রশ্ন দেওয়া হয়েছিল ডেমো দেওয়া হয়েছিল ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের গণিত দেওয়া হয়েছিল, অর্থাৎ বাচ্চাদের আমি কি করে ঐকিক নিয়ম শেখাতে পারবো। এইভাবে উদাহরণ দিয়ে আমরা শুরু করতে পারি যে একটা মনে করো 5টি চকলেট আছে, সেই 5টি চকলেটের দাম 10 টাকা। 5টি চকলেটের দাম যদি 10 টাকা হয়, তাহলে আমরা একটা চকলেট কত টাকাতে পাবো। এইভাবে আমরা যদি বেশি করে একের মান বের করে তাহলে ভাগ করতে হয়, এইভাবে আমরা তাদের শেখাবো। আর একের মান থেকে বেশির মান বের করতে হলে গুণ করতে হবে, অর্থাৎ ভাগ এবং গুণের ধারণা দিতে হবে, দিয়ে কিন্তু আমরা তাদের এইভাবে ঐকিক নিয়মের অঙ্কগুলো আমরা শেখাতে পারবো। আচ্ছা, তারপরে প্রশ্ন দিয়েছিল RTEর ফুল ফর্ম কি। RTEর ফুল ফর্ম কি, অর্থাৎ রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার আইন 2009। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোর নাম এবং তাদের রাজধানী। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওড়িশা, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, সিকিম, অসম, এগুলো। তো ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, ঝাড়খণ্ডের রাঁচি, বিহারের পাটনা, সিকিমের গ্যাংটক এবং অসমের দিসপুর। ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে NEP 2020 স্ট্রাকচারগুলি কী কী, অর্থাৎ 5+3+3+4, এইভাবে কিন্তু আমাদের বলতে হবে। এবং প্রথম 5 বছর যেটা রয়েছে সেই 5 বছর হচ্ছে ফাউন্ডেশনাল স্তর, সেটার বয়স প্রাক প্রাথমিক থেকে 2 বছর, 2 ক্লাস, তৃতীয় শ্রেণী অবধি, অর্থাৎ প্রথম 5 বছর কিন্তু এইভাবে চলে যাচ্ছে। তারপরে 3 বছর ক্লাস 3 থেকে 5 অবধি, ক্লাস 3 থেকে 5 অবধি। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে প্রিপারেটরি স্টেজ। তারপরে 3 বছর হচ্ছে মিডল স্টেজ, যেটা ক্লাস 6 থেকে 8। তারপরে 4 বছর হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ ক্লাস 9 থেকে 12 অবধি। ভারতের কয়েকটি প্রতিবেশী দেশের নাম। ভারতের কয়েকটি প্রতিবেশী দেশ: বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ ইত্যাদি। আচ্ছা, এরপরে বলা হয়েছিল একটি সেন্টেন্স লিখুন, তারপর এখান থেকে পার্ট অফ স্পিচগুলো বলুন। আচ্ছা, রহিম প্লেস ফুটবল। এখানে রহিম হচ্ছে নাউন, প্লেস হচ্ছে ক্রিয়া এবং ফুটবল হচ্ছে নাউন। ঠিক আছে, এইভাবে কিন্তু তারা আমাদের বোঝাতে বলেছিল। তারপরের প্রশ্ন হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস কবে। আচ্ছা, 28শে ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। তারপরে প্রশ্ন দেওয়া হয়েছিল ডেমো, প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্সের ডেমো কীভাবে দেওয়া যেতে পারে। তো এইভাবে কিন্তু প্রেজেন্ট টেন্সের ডেমো দিতে পারা যায় যে আমি এখন কথা বলছি, সূর্য পূর্ব দিকে ওঠে। ব্যাখ্যা, যে কাজগুলো আমরা এখন হচ্ছে বোঝাই, এখন হচ্ছে অর্থাৎ বর্তমানে হচ্ছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন আমি এখন ভাত খাচ্ছি, মানে আমি এখন বর্তমানে ভাত খাচ্ছি। এটা ইংরেজি করলে কি হবে, আই ইট রাইস। ঠিক আছে। তারপরে কিন্তু বলা হয়েছিল 16 নম্বর প্রশ্নতে যে সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে কেন ফোটে। তো এটা কিন্তু খুব ভালো একটা উত্তর আছে। সূর্যমুখী ফুলের কচি কাণ্ডে অক্সিন নামক এক ধরনের হরমোন থাকে। এই হরমোন আলোর বিপরীত দিকে বেশি জমা হয়, যার ফলে কাণ্ডের সেই অংশটি বেশি বাড়ে এবং ফলে ফুলের মুখটি সূর্যের দিকে ঝুঁকে যায়। এই চলনকে উদ্ভিদের ফটোট্রপিক চলন বা হেলিওট্রপিজম বলা হয়। ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে প্রাক প্রাথমিকে কী কী বই রয়েছে। প্রাক প্রাথমিকে 2টি বই রয়েছে, একটি কুটুম কাটাম আর একটি হচ্ছে মজারু। তারপরে বলেছে মুক্তিবেগ বাচ্চাদের কি করে বোঝাবেন। বাচ্চাদের বলবেন আমরা একটা বলকে উপরের দিকে ছুড়ে দিই, সেটা নিচে আসে। কেন আসে? কারণ পৃথিবী তাকে টেনে রাখে। কিন্তু আমরা যদি এমন জোরে বিশাল গতিতে বলটাকে ছুড়ে দিই, যেমন রকেট উপরে যায় ওই রকম যদি গতিতে আমরা ছাড়ি, তাহলে সেই বলটা আর নিচে আসবে না, সে মহাকাশে চলে যাবে। সেই বিশেষ গতিকেই বলা হয় মুক্তিবেগ। ঠিক আছে, এইরকমভাবে আমরা বোঝাতে পারি। তারপরের প্রশ্ন
নিউটনের তৃতীয় সূত্রটি বলুন। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তারপরের প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তারপরের প্রশ্ন ছিল সালোক সংশ্লেষ ডেমো। ঠিক আছে, সালোক সংশ্লেষ কীভাবে বোঝাবো? তো ক্লাসে জিজ্ঞাসা করতে হবে, তোমরা যখন খিদে পাই তখন মা রান্না করে দেয়, তাই না? গাছেরা কি রান্না করে? তো গাছেদেরও তো খিদে পায়, গাছেরা কি রান্না করে? করে। তাহলে কোথায় করে গাছ রান্না? গাছ তার পাতায় রান্না করে, তাই না? কিভাবে রান্না করে? আমরা যেমন চাল ডাল তরকারি দিয়ে রান্না করি, গাছ কি সেই রকমই করে? করে না, কারণ গাছ সূর্যের আলো, জল আর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাবার তৈরি করে। কিসের সাহায্যে? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাবার তৈরি করে। আর এই রান্নার নামই হচ্ছে সালোক সংশ্লেষ। ঠিক আছে, এবার আপনি একটা ছবি এঁকে দেখাতে পারেন। এবার ছবি এঁকে বিভিন্ন ধরনের অংশগুলো চিহ্নিত করতে পারেন। তারপরে প্রশ্ন ছিল বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ডেমো কী করে করা যেতে পারে? অর্থাৎ বর্গক্ষেত্র যার চারদিক সমান, যেমন লুডোর ছক্কা। আয়তক্ষেত্র যার সামনাসামনি দুটি সমান, অর্থাৎ এই দিককার দুটি এবং উপর নিচের দুটি সমান, কিন্তু পাশের দিকগুলো আলাদা, যেমন পড়ার টেবিল, ব্ল্যাকবোর্ড ইত্যাদি। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু তাদের বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দেখাতে পারি। তারপরে বলা হয়েছিল অ্যাডভার্বের ডেমো। তাই অ্যাডভার্বের ডেমো করতে গেলে আমাদেরকে প্রথমে ভার্বটা দেখাতে হবে, যে ভার্ব বা কাজটা কেমন হচ্ছে তা বোঝায়। ঠিক আছে, যেমন কেউ দৌড়াচ্ছে, কেউ জোরে দৌড়াচ্ছে, কেউ আস্তে দৌড়াচ্ছে। এইভাবে আমি যদি বলি, তো দৌড়াচ্ছে কেমন দৌড়াচ্ছে? আস্তে দৌড়াচ্ছে। কেমন দৌড়াচ্ছে? জোরে দৌড়াচ্ছে। তখন কিন্তু এইভাবে আমরা তাদের কি করতে পারি? আমরা কিন্তু তাদের বোঝাতে পারি এইভাবেই। ঠিক আছে, এখানে এই আস্তে অর্থাৎ স্লোলি, ফাস্ট, এগুলো কিন্তু অ্যাডভার্ব। তারপরে প্রশ্ন জ্যামিতিক বস্তু দিয়ে ডেমো। তো জ্যামিতিক বস্তু বিভিন্ন রয়েছে, গোলক, ঘনক, চোঙ, তারপর শঙ্কু, এইসব দিয়ে কিন্তু আমরা তাদের ডেমো দিতে পারি সহজেই। তারপরে বলা হয়েছিল লিঙ্গের ডেমো দিতে, অর্থাৎ লিঙ্গ, ছেলে এবং মেয়ের ভেদাভেদ উদাহরণ দিতে পারি আমরা। বাবা, মা, ছাত্র, ছাত্রী, স্কুলের যেগুলো বাচ্চা কাচ্চা রয়েছে তাদের দিয়ে কিন্তু আমরা দিতে পারি। ছাত্র কোন লিঙ্গ, এই ধরনের কিন্তু আমরা বলতে পারি। বা শিক্ষক কোন লিঙ্গ, উভয় লিঙ্গ, আমরা এইভাবে কিন্তু তাদের লিঙ্গের উদাহরণ দিতে পারি। তারপরে প্রশ্ন করা হয়েছিল ডেমো সহজ পাঠের। তো সহজ পাঠ থেকে যে কোনো ডেমো আপনারা করে যেতে পারেন, সেগুলো করে দিতে পারেন খুব সহজেই। তারপরে প্রশ্ন দেওয়া হয়েছিল NAS এবং SAS কী এগুলো? তো NAS হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এবং SAS হচ্ছে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে। ঠিক আছে, একটা হচ্ছে জাতীয় স্তরের, একটা হচ্ছে রাজ্য স্তরের। তারপরে প্রশ্ন হচ্ছে লেসন প্ল্যানের গুরুত্ব কী? অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগে আমাদের একটা প্রি প্ল্যান দরকার। এইরকমই আমরা বিদ্যালয়ে পড়াতে যাব, বিদ্যালয়ে পড়ানোর আগে একটা আমাদের প্রি প্ল্যান করা দরকার, যে আমি আগামী দিন কী পড়াবো, কেমনভাবে পড়াবো, এটাই হচ্ছে লেসন প্ল্যান। তারপরে হাত ধোয়ার নিয়ম, হাত কীভাবে ধুতে হবে বাচ্চাদের এটা বোঝাতে হবে। হাত ভেজানো, তারপর সাবান লাগানো, তারপর অন্তত 20 সেকেন্ড আঙুল ঘষা, নখ ও কবজি পরিষ্কার করা, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকনো কাপড়ে মোছা। ঠিক আছে, এরপরের প্রশ্ন ছিল অরুন্ধতী রায়ের একটি বইয়ের নাম বলুন। তো অরুন্ধতী রায়ের একটি বইয়ের নাম হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। ঠিক আছে, তারপরের প্রশ্ন ছিল ছড়া এবং কবিতার মধ্যে পার্থক্য। ছড়া ছোটদের জন্য তৈরি, কবিতা বড়দের জন্য তৈরি। ছড়াতে মিল থাকে, কবিতাতে মিল নাও থাকতে পারে। ছড়ার মধ্যে একটা কী থাকে, অনেকটা লৌকিক বা সাজানো জিনিস থাকে, কিন্তু কবিতার মধ্যে কী থাকে? কবিতার মধ্যে একটা গম্ভীর্য ভাব থাকে, একটা অন্তর্নিহিত মানে থাকে। ঠিক আছে, এই ছিল 27 তারিখের সমস্ত প্রশ্ন। তা আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে। তো আজকে আর দীর্ঘায়িত করব না ভিডিওটি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি।